তুই দেখছিস না আমি মরে যাচ্ছি, তবু কেমনে সহ্য করিস এসব? হায় রে পাষাণ! যেভাবে আপনি এক সময়ে সহ্য করেছিলেন ঠিক তেমনভাবেই সহ্য করছি। আপনাকে বলিনি ঠকে যাওয়া নারীর পরিবর্তন কিন্তু ভয়ঙ্কর। না বুঝতে আপনার দেরি হয়েছিল। উনি ক্ষণকাল সময় থম মেরে থেকে চটপট তাড়া দিয়ে বলে ওঠেন, যা হয়েছে হয়েছেই, সব রিকনসিলিয়েশন। তোর এখন যত বেশি বুঝতে হবে না, বেশি বড় হয়ে গেছিস না, পাকনামি শুরু করে দিয়েছিস, আবার স্বামীর মুখে মুখে তর্ক করছিস। থাপড়িয়ে গাল একদম ফাটিয়ে ফেলবো। বেয়াদব, তুই আমার বউ, এই নাওয়াব তালুকদারের প্রাণভোমরা। তুই কেন পরের বাড়ি থাকবি? এখন আমার সঙ্গে বাড়ি যাবি। নিজের স্বামী বাড়িঘর থাকতে কেন মানুষের বাড়িতে পড়ে থাকবি? উনি ওর হাত টেনে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। রমেশ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছিল। সে এসেছে কিছুক্ষণ হলো। পাখি ওনার হাত থেকে নিজের হাত জোরপূর্বক ছাড়িয়ে নেয়। চোখ রাঙিয়ে চোখের সামনে তর্জনী আঙুল তুলে শাসায়। আর একবার আমাকে টাচ করলে পরিণতি খুব খারাপ হবে। উনি তেড়ে গেলেন ওর দিকে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? তুই আমার মানে তোর সব কিছু আমার। টোটাল পা থেকে মাথা পর্যন্ত বডির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সব আমার। তাকে আমি যখন খুশি তখন যেভাবে ইচ্ছা সেভাবে টাচ করবো, তাতে তোর কি? পাখি ওনার চোখের দিকে শান্ত ও স্থিরভাবে চেয়ে থাকে। সঙ্গে সঙ্গে কোনো রকম জবাব দেয় না। এতে তিনি কিছুটা কোমল প্রাণ হন। জান ভালো, রাগ করে না। এত অভিমান বরের প্রতি জমা রাখতে নেই, সৃষ্টিকর্তা নারাজ হবেন। পাখি এবার কঠোর না হয়ে পারল না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবি ডাক, আমিও দেখবো না কোন থানার পুলিশের বাপ এসে আমারে আটকায়। আপনাকে সৃষ্টিকর্তা ছাড়া ধরনীর বুকের কেউই দমন করতে পারবে না। অহংকার করেন না, নিজের ক্ষমতা আর টাকা পয়সার অহংকার। মাটির তলে একবার ঢুকলে বুঝবেন, এত টাকা পয়সা তখন কোনো কাজেই লাগবে না। টাকা পয়সা লাগবে না, পরকালেও তুই আমার সঙ্গে আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকিস, তাহলেই হবে। এই ভুল আমি আর দ্বিতীয়বার কখনো করব না। সহসা রাগের তোপে ওনার মুখ দিয়ে আপনা আপনি একটি বিশ্রী গালি বেরিয়ে এলো। শুয়োর! পাখি ওনার কথা কানে তুলল না। দ্রুত হনহনিয়ে হেঁটে চলে যাচ্ছিল। উনিও ওর পিছু নিলেন। ধাঁধা করে ওর দিকে ছুটে আসার আগে সে জুতা খুলে ওনার মুখের ওপর ছুঁড়ে মারল। উনি তাতে থামেন না। শাসা করে ছুটে এসে অকস্মাৎ ওর গাল চেপে ধরেন। আমি না ছাড়া পর্যন্ত আজ এক পাও এখান থেকে নড়তে পারবি না তুই। পরিস্থিতি ভয়াবহ রূপের দিকে পৌঁছানোর আগেই রমেশ নিখিলকে কল করে এখানে আসতে বলে দিল। এরপরে সে নাফকে পেছন থেকে আঁকড়ে ধরে পাখির থেকে সরিয়ে ফেলতে চেষ্টা করলো। গাল চেপে ধরার ফলস্বরূপ 2 আঙুল গালে দেবে গেছে ওর। সে রাখতে গেল না, চুপচাপ ফের বেরিয়ে যাচ্ছিল। নাফ রমেশকে শুদ্ধ নিয়ে ওর দিকে পাগলাটে চরণে ছুটে আসা ধরে। রমেশের হাত কোমর থেকে ধাক্কে সরাতে সরাতে ক্রন্দন মিশ্রিত গলায় ফুপিয়ে ফুপিয়ে হুমকি ঝোড়েন। আরে এই বেইমান নিষ্ঠুর নারী, কেমনে পাষাণের মতন আমার ফেলে রেখে চলে যাচ্ছিস তুই? তোর জন্য আমি কি না করেছি! নিজের পরিবারকে পর্যন্ত ছাড়তে দ্বিধাবোধ করি নাই, সেই তুই আমাকে একাকিত্ব উন্মাদ বানিয়ে দিয়ে নিষ্ঠুর নির্দয়ের মতন ফেলে রেখে চলে যাচ্ছিস। শালার স্বার্থপর নারী, আমাকে পথের পাগল বানিয়ে ছাড়বি? এভাবে মারার চেয়ে ছুরি দিয়ে খুন করে দিয়ে যা, তাহলে তোকে আর আমার এই যন্ত্রণা সহ্য করতে হবে না। পাখি পিছু করে ধীরুজে এক পা করে নাফের সন্নিকটে ফিরে আসে। ওনার পাশ কাটিয়ে রেস্টুরেন্টের কিচেনে গিয়ে একটি মিনি সাইজের ছুরি হাতে তুলে নিয়ে পুনরায় নাফের সামনে ছুটে আসে। নাফের বুকের বাম পাশের ওপর ধারালো ছুরিটা তাক করে ধরে রাখে। ওনার 2 চোখে আজ আর অবাকতা নেই, নেই বিস্ময়করণও। কেবল ধীরুজে 2 চোখ বন্ধ করে চোখের নোনা জল ছেড়ে দেন। বিড়বিড় করে বলেন, কাম অন নাও, স্টার্ট। কিল মি প্লিজ, কিল মি। পাখি পৈশাচিক হাসির চিলিক অতরের এক প্রান্তে রেখে শুধালো, মরার কত শখ আপনার! বুকে কষ্ট হচ্ছে তাই না? অনেক কষ্ট। ছুরি ঢুকিয়ে দিব, সব ব্যথা চিরকালের মতন মিলিয়ে যাবে। বিশ্বাস করুন, আপনার বক্ষে ছুরি চালাতে আমার হাত এক বিন্দুও কাঁপবে না। তিনি নাক টেনে বলেন। জানি। রমেশ নাওয়াবকে ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবি, এসব কি করছেন? কেন জানেন না বুঝি? আপনার ভাইয়ের মরণশীল ব্যথা হচ্ছে, তা থেকে ওনাকে মুক্তি দিচ্ছি। নাফ ঠোঁট বাঁকিয়ে হাসে। শার্টের বোতাম একটা করে খুলে দিয়ে ওনার চওড়া বলিষ্ঠ বুকটা ওর ছুরির সামনে উন্মুক্ত করে পেতে দেয়। বাম পাশে ওর হাত টেনে ছুরিটা তাক করে দেয়।
নাও স্টার্ট মিসেস পাখি তালুকদার, চালা ছুরি। তোর যত অপমান বদলা সব ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে মিটিয়ে দে। আমাকে এই মুমূর্ষু যন্ত্রণার থেকে মুক্তি দে। পাখির হাত আচমকা হালকা হয়ে যায়। ওনার বুকের বাম পাশে জলজল করে যেন পাখি লেখা নামটি জ্বলছে। ওর হাত থেকে কাঁপতে কাঁপতে ছুরিটি তৎক্ষণাৎ পড়ে যায়। নাফ অদর ছড়িয়ে হাসে। পারিসনি তুই আমাকে আঘাত করতে? এর মানে তুই এখনো আমায় ভালোবাসিস। আমার প্রতি তোর দুর্বলতা এখনো গভীর আছে। এটা আপনার দুঃস্বপ্ন কেবল। মাথায় চোখে মুখে পানি দেন, হুঁশ ফিরে আসবে। আর তাছাড়া আপনার বুকে ছুরি ঢোকালে তো আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর নিঃশ্বাস বন্ধ হওয়া মানে আপনি যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাবেন। বোকার মতন আমি তা করব না। কেন জানেন? কারণ আপনাকে আমি তিলে তিলে মারব। এটা অন্তত জেনে রাখুন, আমার যন্ত্রণার একাংশ উপলব্ধি করতে না দিয়ে আপনাকে আমি মরতে দিচ্ছি না। আপনার শাস্তি হলো বেঁচে থাকা। এভাবে বেঁচে থাকবেন আর পড়বেন। হঠাৎ আবার এমন এমন চমকপ্রদ খবর পাবেন যেসব আপনি কল্পনা করেননি। এরপরে পাখি হাঁটা ধরে। উনি তেড়ে এসে ওর হাত ধরে টানলে। কোথায় যাস তুই? কেন জানেন না বুঝি? ওটা তোর গন্তব্য স্থান নয়। তোর গন্তব্য স্থান তোর স্বামীর ঘর। সেখানে থাকবি তুই। যা কিছু হয়ে যাক, আজ তোকে আমি ছাড়বো না পাখি। পৃথিবীর যত শক্তিই আসুক, তবুও আজ আর আমি তোকে ছাড়ছি না। একবার শিক্ষা হয়েছে, আর নয়। এবার আমার সঙ্গে তোকে আমার ঘরে ফিরে যেতে হবে। এতে যা কিছু হয়ে যাক। পাখি সহসা রাগে জেদের বশবর্তী হয়ে ওনার মুখের ওপর থুতু ছুঁড়ে মারে। উনি হাতের তালু দিয়ে গাল মুছে হাসেন। বউয়ের থুতু যে এত মজা ও স্বাদ হয় আগে জানতাম না। ধন্যবাদ তোকে নতুন অনুভূতির সঙ্গে পরিচিত করার জন্য আমার সুইটহার্ট। কথাটি হাসতে হাসতে বলে উনি চোখ মারলেন। তার পরপরই টুপ করে ওর গালে একটি চুমু খেয়ে বসেন। পাখি তীব্র রাগ আক্রোশ নিয়ে ওনার দিকে খ্যাপা বাঘিনীর মতন তেড়ে যাচ্ছিল। তার আগে পথমধ্যে নিখিল তড়িঘড়ি করে হুড়মুড়িয়ে ছুটে এসে ওর কোমর চেপে ধরে উঁচিয়ে নাফের সামনে থেকে অপর স্থানে নিয়ে আসে এবং নাফকে আক্রমণ করার হাত থেকে বাঁচায়। এতে সুতনু তেজস্বী পুরুষটা চরম দ্বিগুণ হারে রেগে যান। হিংসায় জ্বলে পড়ে ওঠেন। হিংস্রতার ক্রোধে গর্জনরত করে ওঠেন। দেহে এসে আচমকা নিখিলের মুখের ওপরে অনবরত ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পাখি সহ রমেশ কিং কর্তব্য বিমূঢ়। নিখিল কিঞ্চিত বুঝেছে কী কারণে তাকে আঘাত করা হচ্ছে, কিন্তু এই খ্যাপা হিংসায় জ্বলে পড়া লোকটাকে বোঝাবে কে? সে ছোট বোন হিসেবে আক্রমণের হাত থেকে বাঁচাতে টাচ করেছে পাখিকে। খারাপ উদ্দেশ্য নয়। ওনাকে একা সামলাতে হিমশিম খাচ্ছে নিখিল। মারের পর মার খেয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। উল্টো চর ঘুষি তখন থেকে খেয়ে চলল। পাখি উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে। থামুন, ওনার গায়ে আর একটাও আঘাত করবেন না। উনি থামলে তো চোখ রাঙিয়ে নিখিলকে শাসান। আমার বউ আমাকে মারবে, কাটবে, দরকার পড়লে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে রক্ত ঝরাবে। তুই কেন বাধা দিবি? কে তুই? হু আর ইউ? আর কোন সাহসে ওর কোমর চেপে ধরেছিস কুত্তার বাচ্চা? তুই জানিস না ওর পুরো দেহ মন কেবলমাত্র শুধু নাওয়াফের। ওকে ছোঁয়ার অধিকারও একমাত্র নাওয়াফের। সেখানে তুই কোথাকার কে? রমেশ এসে নাফের কোমর ধরে টেনেও ছাড়াতে পারছে না। বেচারা সর্বস্ব শক্তি প্রয়োগ করে ওনাকে ফের আক্রমণের হাত থেকে আটকাতে চায়, কিন্তু উনি রমেশকে পা দিয়ে আঘাত করে সরিয়ে দেন। ফের নিখিলের ওপর আক্রমণ করতে অতিক্রম হন। নিখিল পুরাই স্তব্ধ, বিমূর্ত। বুকটা বড্ড জ্বলল বুঝি। প্রথম আক্রমণে নিখিলের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। সে বেচারা চোখ দুটি ছলছলে। আগে পরে নাফ কখনো ওর গায়ে সেরকমভাবে হাত তোলেনি। যা করেছে মজার ছলে দুই একটা দিয়ে, কিন্তু সিরিয়াসলি নয়। এই প্রথম সিরিয়াসে আজ তার শরীরে আঘাত করেছে। এই আঘাত শুধু তার শরীরে লাগেনি, কলিজায় গিয়েও লেগেছে। তবুও সে শান্ত নয়, পাল্টা আক্রমণ করতে যায় না। কারণ কলিজার টুকরো বন্ধু তো জানে নাফ একটু উন্মাদ টাইপের। বিশেষ করে পাখির বিষয় নিয়ে সেন্সিটিভ একটু বেশি। যেখানে ফারহাদকে সহ্য করতে পারত না, সেখানে সে তো আরও বড় কিছু করে বসেছে। মার তো এখন খেতেই হবে। সাধ্যের ন্যায় ওনার আচরণনিষ্ঠ দেখে পাখি দ্রুত ছুরি তুলে হাতে নিল। নিজের গলায় চাপ প্রয়োগ করে ঠাটিয়ে ধরে নিয়ে চেঁচিয়ে ওঠে। আর এক পাও নিখিল ভাইয়ের দিকে আগাবেন না, তাহলে খুব খারাপ হবে। ওনাকে ছেড়ে দিন, যেতে দিন, নয়তো এই ছুরি দিয়ে আমি নিজের গলায় নিজেই ঢুকিয়ে দিব। সহসা অকুস্থলে গতিপন্থীর মধ্যে ওনার চলন্ত চরণদ্বয় থেমে পড়ে। উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে কাতর চোয়ালে ধমকান তিনি। ওটা ফেলে দে যান, গলায় লেগে যাবে তো।
পাখি ঘাড়তেরামি করে একগুঁয়ে স্বভাবে অটল নয়। নিখিলের উদ্দেশ্যে বলে ওঠে, নিখিল ভাই আপনি যান, দেখলেন তো আপন রক্ত হয়েও আপনার শরীরে আঘাত করতে বিন্দু মাত্র দুবার ভাবেনি। এতে চরিত্র যেন দূষিত, মনটাও তেমন কলুষিত। ঝামেলা না বাড়িয়ে চলে যান, যা বোঝাপড়া করার ওনার আর আমার ভেতরে হবে। মাঝখানে আপনি নির্দোষ মানুষ ঢুকে শুধু শুধু ওনার আক্রোশের শিকার হইয়েন না। প্রত্যুত্তরে নিখিল কোনো প্রকার হুহা শব্দ করল না। বিষণ্ণতায় আজ তাকে পুরোপুরি শ্রান্তিকরে পরিণত করেছে। চুপচাপ অশ্রুসিক্ত নয়ন ও এক বুক কষ্ট নিয়ে বাধ্য ছেলের মতন বেরিয়ে যায়। এর মধ্যে হঠাৎ করে পাখির মাথাটা চক্কর মেরে উঠল। বেচারির পা দুটি এলোমেলো হয়ে আসে। নফ অস্থির চিত্তে দ্রুত ছুটে আসে ওর দিকে। ওকে স্পর্শ করার আগে মেয়েটা চেয়ার টেনে দ্রুত বসে পড়ে। কপাল চেপে ধরে তৎক্ষণাৎ চুপচাপ রয়। অকস্মাৎ হাত ঢিলে হয়ে শব্দের আলোড়ন সৃষ্টি করে ছুরিটি নিচে পড়ে যায়। নফ গিয়ে দ্রুত ওর পায়ের কাছে হাঁটু ভেঙে বসে পড়ে। ওনার ভেতরের অস্থিরতা কতটুকু বাড়ছে তা দেখে আন্দাজ করা যায়। নিজের প্রিয় নারী বলে কথা, কষ্ট তো হবেই। উনি একরাশ কাতরতা নিয়ে দ্রুত ছটফট প্রাণে জিজ্ঞেস করেন, এই যান, কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। পাখি কিয়দংশ কথা বলতে পারল না। গলার রগ খিচে আসছে। চোখ মুখ কেমন ঘাম দিল। ওর প্রস্ফুটন অশান্ত অবস্থা দেখে তিনি ভীতু মনে তৎক্ষণাৎ বিচলিত ও অস্থির হয়ে পড়েন। রমেশের উদ্দেশ্যে অকস্মাৎ রেগে হুমকি ছুড়লেন, শোরের বাচ্চা, দেখছিস না ওর কষ্ট হচ্ছে? যা, দ্রুত যা, ফার্মেসি থেকে ডাক্তার ডেকে নিয়ে আয়। রমেশ ভয়াতুরে কণ্ঠে হ্যাঁ বোধকে মাথা নাড়ায়। জি ভাই, যাচ্ছি। তখনই মেয়েলি রিনরিনের শান্তশিষ্ট গলদের সাথে ভেসে আসে, আপনার কোথাও যেতে হবে না রমেশ ভাই, আমি ঠিক আছি। প্রেশারটা বুঝি একটু বেড়েছে, এর বেশি কিছু না। গলার রগ টেনে যেন ছিঁড়ে নিচ্ছে। একটু নীরব পরিবেশে ঘন্টা 2 ঘুমালে ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে আই যান, এখানে ভিতরে আমার স্পেশাল একটি ক্যাবিন আছে, রেস্ট করে নিবি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাতে পারিস, আমি বিরক্ত করব না। পাখি ললার চেপে ধরা অবস্থাতেই ওনাকে উপহাস করে বাক্য ছড়ে, আচ্ছা, আপনার ভেতরে কি সৃষ্টিকর্তা বিন্দুমাত্র লজ্জা দেয়নি? সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন, আমি কিভাবে জানবো? লজ্জা না লাগলে সেটা তো দোষের কিছু না। এরপরে উনি ওর হাত ছুঁতে যান। তাতে মেয়েটা ক্রোধের তোপে পড়ে রণমূর্তি আকার ধারণ করে বসে। ক্ষিপ্ততার সঙ্গে কাচের গ্লাসটি মেঝেতে ছুঁড়ে মারে। খবরদার, নোংরা হাতে ছোবেন না আমায়। আর কতবার বোঝালে বলেন বুঝবেন আপনি? বাতাসে বড় হইছেন। বয়স কত আপনার? 31 চলতেছে, তবুও অবুঝের মতন আচরণ শোভা পায় না আপনার থেকে। ওর রাগান্বিত প্রতাপী ফুঁসে ওঠা চোখ দুটি এক পলক দেখে ওর অপমান করা কথাগুলি হেসে উড়িয়ে দেন তিনি। কেন জানি মেয়েটার ওপর রাগ করে থাকতে পারেন না। নয়তো এত এত গালি অপমান হজম করার পরও ওনার রাগ লাগে না কেন? ভালোবাসা, এই 4 অক্ষরটি শুধু অক্ষরের মধ্যে সীমাবদ্ধ নেই রে। এই অক্ষরগুলি কাউকে উন্মাদ বানিয়ে দেয়, কাউকে আবার অবুঝ পাগলাটে করে তোলে। পাখি ওনার দিকে ফেরে। ওনার পায়ের দিকে দৃষ্টি যেতেই দেখলো কাচের গ্লাসটি ওনার পায়ের ওপর আঁচড়ে ভেঙে পড়েছে, যার ফলস্বরূপ পা কেটে রক্তের স্রোতে ভেসে যাচ্ছে। তবুও তিনি ব্যথাতুর যন্ত্রণা মুখ দিয়ে বিন্দুমাত্র আওয়াজ বের করলেন না। পাখির বড্ড মায়া লাগলো, বুকটা ছ্যাদ করে উঠল। সে ওনার দিকে চোখ দুটি তাক করে লোকটা দু চোখে দেখে রাজ্যের কাতরতা ও অস্থিরতা ঘিরে। কিন্তু এসবে সে আজ কাবু হতে পারে না, তাকে প্রতিহত করতে পারে না। নিজের ভেতরে দুর্বলতা লুকিয়ে রেখে বেশ গুছিয়ে বলে, মন দিয়ে দেখুন এই গ্লাসটিকে। ওটা যখন আস্ত ছিল দেখতে কত সুন্দর ছিল। ভেঙে যাওয়ার পর যদি আবার ওটাকে জোড়া লাগাতে যান, তবুও আগের ন্যায় জোড়া লাগবে না। তার সৌন্দর্যটাও আগের ন্যায় ফুটে উঠবে না। সম্পর্কটা ঠিক এমন, ভাঙা সহজ, গড়া কঠিন। থাকতে মূল্যায়ন করা উচিত ছিল। এখন কেঁদে কেঁদে হৃদয় ফাটিয়ে দিলেও লাভ হবে না। নো স্পিন আর নুপুর খুলে ফেলেছিস না? আইফোনটা বন্ধ কেন? সে কি, আপনার হাতে ওসব এখনো পৌঁছায়নি? কার্টুন খুলিনি, নো স্পিনটা অন্তত রাখা উচিত ছিল। পাখি মৃদু চমকায়, পরবর্তীতে অধর ছড়িয়ে হেসে ওঠে। যাকে ভালোবাসি না তার দেয়া চিহ্ন বয়ে বেড়ানোটা পাপ। শুধু পাপ নয়, বরং অভিশাপও। কিঞ্চিত নীরব থেকে পুনরায় ভেসে আসে, আজকে আপনাকে আমি কিছু কথা বলি। এই যে আপনি হাঁটছেন, চলছেন, আপনাকে আমি বিরক্ত করি না তো? আমি আমার মতন ভালো আছি, সেটা আপনার কেন সহ্য হয় না? বারবার কেন আমার লাইফে ইন্টারফেয়ার করতে চলে আসেন? লিসেন নওয়াব তালুকদার, আজকের পর থেকে যদি আপনি আমায় বিরক্ত করছেন
তার ফল খুব খারাপ হবে। আপনাকে তো কিছু বলবোই না, কিন্তু নিজেকেই শেষ করে দিব। এর আগের বার তো বাইরে বসে গলায় ফাঁস দিয়েছিলাম, এবার দোতলায় একা থাকি, দরজা জানালা আটকে গলায় এমনভাবে ফাঁস দিব, নিঃশ্বাস না বন্ধ হওয়া অবধি কেউ জানবে না। যতক্ষণে জানতে পারবে ততক্ষণে ভোর হয়ে যাবে, আর আমার দেহেরও মরণ ঘটবে। এরপরে আপনি শান্তি মতন থাকেন। উনি উঠে দাঁড়ান, চেয়ার টেনে সামান্যতম ওর মুখোমুখি হয়ে বসেন। কাতর আখিজোড়া ওর ওপর নিবদ্ধ করেই বলেন, এত তাড়াতাড়ি মরার শখ তোর? তুই মরিস ঠিক আছে, তার আগে আমার বুকে খঞ্জর ঢুকিয়ে দিয়ে যাস। পাখি মুখ ফিরিয়ে নেয়, অন্যদিকে তাকিয়ে চোখের জল হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। উনি সবই দেখেন। ওর জন্য যে বুকের বাম পাশটা খালি, সেই স্থানটি ওর শূন্যতায় একাকিত্বে বড্ড জ্বলছে। তিনি ওর নিরুত্তাপ উদাসীনতা মুখটা পর্যবেক্ষণ করে ফের বলে ওঠেন, ঠিক আছে, তোকে আর আমি বিরক্ত করব না, তবুও অন্তত পক্ষে নিজের ক্ষতি করিস না প্লিজ। তোর ভালোর জন্য আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতেও রাজি। তুই সুখে থাক, শান্তিতে থাক, শুধু এতটুকুই চাই। তবে আমার স্থানে যদি দ্বিতীয় পুরুষের স্থান পায়, সেদিন তোর হয়তো সেই পুরুষটির হবে শেষ দিন। স্বল্পকালীন সময়ের জন্য তোকে বিরক্ত করা ছাড়ছি, তার মানে আজীবন নয়। এইচএসসি পরীক্ষা শেষ হোক, এরপরে কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় নয়। ইভেন তুইও না, সোজা বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। এটা যদি আমার হুমকি হয়ে থাকে তাহলে সেটাই মেনে নে। আমার ভালো থাকার জন্য হলেও তোকে প্রয়োজন। সেলফিশ কোথাকার, আমি কারোর প্রয়োজন নই, প্রিয়জন হতে চাই। দুটোই তুই আমার। পাখিও সব ফাও কথা কানে তোলে না, দ্রুত উঠে দাঁড়ায়। যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে ঝড়ের গতিতে এসে উনি ওর কোমর টেনে নিজের বুকের মধ্যে টান মেরে ওকে মিশিয়ে নেন। পাখি পথমধ্যে থেমে পড়ে, কোনো রকম বাধা বিপত্তিও দেয় না, কেবল রোবটের মতন মেঝেতে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কাঁদছে কি লোকটা? হয়তো হ্যাঁ। ওর ঘাড় সেচ জলে ভিজে ভিজে যাচ্ছে। তিনি ওর কানের লতিতে ছোট করে চুমু খান। আচমকা ওকে ঘুরিয়ে নিয়ে সোজা ওনার বুকের ভেতরে ঢুকিয়ে নেন। ওর মাথাটা শক্ত করে বক্ষ মাঝে চেপে ধরেন। দুগালে হাত তুলে পাগলের ন্যায় সারা মুখে চুমু খান। এতেও পাখি কোনো প্রকার বাধা দেয় না। তার দৃষ্টি জানলা ভেদ করে বাইরের দিকে স্থির, যেন সে কোনো এক রোবট মানব। আমার জানটা প্লিজ একবার শুধু সুযোগ দে, আর পারছি না নিজের সঙ্গে লড়াই করে বাঁচতে। প্লিজ এবার একটু দয়া কর। ওনার আলিঙ্গন থেকে নিজেকে ধীরে ধীরে আলগা করে নেয় পাখি। ওনার বাহুডোর থেকে মুক্তি পেয়ে ফোঁস করে কখানেক দম টানে। এরপরে ওনার ধূসর নেত্রমণি জলে চিকচিক করা চোখ দুটোতে দৃষ্টি রেখে আনমনে হাসে। পরক্ষণেই বলে, আজ আপনার লজ্জা করে না আমাকে জড়িয়ে ধরতে? সমাজের ভয়ে তো নিজের স্ত্রীকেও জড়িয়ে ধরাটাও আপনার কাছে এক সময়ে পাপ মনে হয়েছিল। মনে পড়ে কি সেসব? এত সহজে ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে তো। ভুলে গেলে সমস্যা নেই, আমি মনে করিয়ে দিয়েছি। জানুয়ারি মাসের ঠিক 10 তারিখ সন্ধ্যা 7টা। মনে পড়েছে কি মিস্টার নওয়াব তালুকদার? উনি নিরুত্তাপ, নাক টানেন কিঞ্চিত। পাখি অধর জিভের তলে চুবিয়ে পুনরায় বলে, কাপুরুষেরা মরে বারংবার, আর বীর পুরুষেরা মরে একবারই। কাপুরুষের মতন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া শ্রেয়। আপনি ঠিক তাই। এতই যেহেতু মা ভক্ত, তাহলে ওনাদের বিপক্ষে গিয়ে নাচতে নাচতে বিয়ে করতে গিয়েছিলেন কেন? ওনাদের পছন্দ মতন মেয়েকে বিয়ে করতেন, তাহলে এত ঝামেলা ঝড়ঝাপটা আমাকে পোহাতে হতো না। আপনার উচিত ছিল বিয়ে না করে আজীবন মায়ের আঁচলের তলায় থাকা। জানেন না, মা ভক্ত পুরুষদের বিয়ে করতে নেই, না এরা স্ত্রীকে শান্তিতে থাকতে দেয়, না নিজেরা শান্তিতে থাকে। উনি বাজখাই গলায় তখনই কাঠিন্যতার সঙ্গে ওকে কর্কশ্বরে ধমকিয়ে উঠলেন। পাখি। ওনার হাত চলে এলো পাখির গালের কাছে, তবে পড়ল না থাপ্পড়টি। তার আগেই তিনি হাতটা ক্রোধের বহ্নিশিকায় কাঁপতে কাঁপতে গুটিয়ে নেন। চিন্তিত লড়ার বেয়ে ওনার সেচ জল গড়ায়। সহসা পাখি উচ্চ সশব্দে হেসে ওঠে। এই তো এবার লাইনে এসছেন, নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। উনি ওকে তড়িঘড়ি করে এক বুক ব্যাকুলতা নিয়ে বোঝাতে এলেন। বিশ্বাস করো আমি। পাখি বাম হাত উঠিয়ে দিয়ে ওনাকে মাঝপথে থামিয়ে দেয়। কোনো প্রকার বাহানা শুনতে চাই না। আচ্ছা, নিজের পরিবার নিয়ে কথা বললে আপনার গায়ে লাগে, তখন গজরে গজরে হিংস্র জানোয়ার হয়ে ওঠেন। আর আমার বেলায় কি শূন্য? আপনার পরিবার পরিবার, আর আমার পরিবার কি কোনো পরিবারই নয়? তাদের মূল্য তো কখনো আপনার কাছে পেতে দেখিনি। আমার পুরো পরিবার ধ্বংস করেছে কারা? আমাকে পিতৃহীন করেছে কে? আপনারা নর পশুরাই আমার পরিবার ধ্বংস করেছেন, আমাকে এতিম করেছেন, আমার মাকে বিধবা করেছেন। এর অভিশাপে
শান্তি মিলবে না আপনাদের কপালে, কোনো দিনও না। ধ্বংস হয়ে যাবেন, একেবারে পুরা দমে ধ্বংস। পাখি, বিশ্বাস করে এসবের কিচ্ছু জানতাম না আমি। কেন জানতেন না? আপনার জানা উচিত ছিল। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো সকলের সামনে আমাকে স্ত্রী হিসেবে স্বীকারই করেননি, তাহলে এতদিন আমার সঙ্গে যে বহুবার শারীরিক সম্পর্ক করেছেন, কোন পরিচয়ে? রক্ষিতা না পতিতা, কোনটা? চুপ করো, তোর মুখে পোকা পড়ুক সর্বনাশী। কেন, শুনতে তিতা লাগছে নাকি? উচিত কথা আবার সবার ক্ষেত্রে মিঠা লাগে না, কারো কারো ক্ষেত্রে তিতাও লাগে। উনি উত্তর দিতে পারলেন না। ওনার জবাব যেন আজও বন্ধ। সপ্তদশী আবার বলে, আর আমার গালে আঘাত করার মতন দুঃসাহস পান কোথা থেকে আপনি? আপনার কর্ম করার টাকা খেয়ে আপনার কর্ম করার টাকা খেয়ে বড় হয়েছি নাকি আমি? হ্যাঁ, আমি আমার পিতার পরিশ্রমের কামাই করা খাবার খেয়ে বড় হয়েছি। সেখানে আমার শরীরে আঘাত করার কোনো রাইট আপনার নেই। প্রথমবার চুপ করেছিলাম মানে দ্বিতীয়বার চুপ করে থাকবো ভেবে থাকলে আপনি মূর্খ। আর একবার আমার শরীরে আপনার হাত উঠলে সোজা আমার হাতও উঠবে। উনি আজ বিস্ফোরিত হন ক্ষণে ক্ষণে। চোখ জোড়ায় মূর্ত অবাকতা, চরম ছাপ স্পষ্ট। এমন নিষ্ঠুর নির্দয় মেয়েটিকে কি তিনি ভালোবেসেছিলেন? না। তিনি যাকে ভালোবেসেছিলেন সেই মেয়েটা কোমল ভীতু প্রকৃতির ছিল, যার দু চোখে তিনি বহুবার খুন হয়েছিলেন। শ্যাম্পানো মুখটা ওনাকে বড্ড উন্মাদ করে তুলত। ওকে দেখার আকাঙ্ক্ষায় উনি ক্রমশ ব্যাকুল হয়ে পড়তেন। সেই মুখটা আজকাল বড্ড মিস করছেন। আগে মেয়েটা ওনাকে দেখলে দূর থেকেই দেখতেন, ভয়ে ওর হাত পা কাঁপত। ওনার চোখের দিকে তাকাতে পর্যন্ত ভয় পেত। আজ সেই মেয়েটার কি ভয়ঙ্কর নিষ্ঠুর বর্বর পরিবর্তন! এমন পরিবর্তন কি ওনার প্রভাব ফেলছে না? ফেলছে তো। এই যে মরার মতন বেঁচে আছেন, ভাত খেতে হয় বলে বেঁচে থাকতে খান, নয়তো কবেই খাদ্য খাওয়া ছেড়ে দিতেন। হৃদয়টা তো কবেই শেষ। মেয়েটা গর্জন তুলে পুনরায় বলল, ঠান্ডা আছি বলে ভেবে নেবেন না আমি দুর্বল। আমি যদি চাই না আপনাকে ধর্ষণের মামলায় ফাঁসাতে পারি। যদি বেশি জ্বালান, শরীরে আগুন জ্বালিয়ে দিব, পুরো তালুকদার বাড়ি ধ্বংস করে ছাড়বো। আমার ভেতরে থাকা পৈশাচিক শয়তানটাকে জাগাবেন না। একবারও জাগালে আপনাদের বিনাশ সুনিশ্চিত। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে কথায় কথায় জোর জবরদস্তি জুলুম, নিজের ক্ষমতা জাহির করা বন্ধ করুন। মনে রাখবেন, অহংকার পতনের মূল। এরপর পাখি বেরিয়ে যায়। উনি চেঁচিয়ে বলে ওঠেন, তুই কি ভেবেছিস তোর মতন হাঁটুর বয়সী মেয়ের হুমকিতে আমি পরোয়া করি? তাহলে তুই সম্পূর্ণ ভুল। নওয়াব তালুকদার একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে পরোয়া করে না সুইটার। শুধু সময় আসতে দে, কখন কোন দিক দিয়ে উদাও হয়ে যাবি বলতেও পারবি না। মনে কর তোর জন্ম শুধু নওয়াফের জন্য। বাংলা ছবি ডায়লগ। হতেই পারে, বাট আমি সিরিয়াস। হাঁটুর বয়সী মেয়ের হুমকিকে পরোয়া করেন না? তাহলে হাঁটুর বয়সী মেয়েকে দিনের পর দিন কিভাবে ভক্ষণ করেছেন? তখন মনে হয়নি মেয়েটা ছোট আর আপনি একটা বুড়ো? ওর কথা শুনে তিনি ক্ষণকাল মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়েন। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে হেসে ওঠেন। হাসি থামিয়ে বলে ওঠেন, পুরুষ কখনো বৃদ্ধ হয় না। 70 বছর বয়সেও সে বাবা হতে পারে। আর সেখানে বয়স 31 কোনো ফ্যাক্ট না। তাছাড়া বেড পারফরমেন্সের ক্ষেত্রে কোন দিকে তোর আমাকে বৃদ্ধ মনে হয়েছে? উল্টো বরাবরই কে যেন আমার হাত পা ধরে আকুতি মিনতি করতো। কথাটা যে ওকে খোঁচা দিয়ে ইঙ্গিত করে বলেছে তা পরিষ্কার। তখনই পাখির কান ঝাঝা করে উঠল। ক্ষণকাল মুহূর্ত কথা বলতে পারল না, থতমত খেয়ে বসলো। কিয়দংশ চুপ করে রইল। উনি ফের বলেন, এখনও তোকে সামলানো এবং 20-25টা আন্ডা বাচ্চা ডাউনলোড দেওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে। তাই নট বুড়ো, বাট আই এম স্ট্রং হট বয়। পাখি মুখ ঘুরিয়ে নেয়। হাঁটতে হাঁটতে রাগে গজগজ করতে করতে বলে ওঠে, অহংকারী হিংসুক একটা। উনি তন্মধ্যে হেসে ফেলেন। পরবর্তীতে সুতোর মুখটা ধীরে ধীরে তিমিরে ঢাকা বালিশে চাপা পড়ে। বিরহ বিচ্ছেদের চাদরে ব্যথিত মুখটা নিয়ে বেশ সিরিয়াস হয়ে গুরুগম্ভীর কণ্ঠনালীতে খানিকটা চেঁচিয়ে ওঠেন, এই ধরনীতে ভুল বোঝার লোকের অভাব নেই, কিন্তু শালার মন আর পরিস্থিতি বোঝার মতন কেউ নাই। সব একা নিজেকেই বহন করতে হয়। স্নিগ্ধ ও বিমোহিত প্রভাব। ঝিরিঝিরি পিনপিনে শীতল মরুদ বহে। তটিনীর স্বচ্ছ জল যেন হাওয়ার তালে তালে নৃত্য করে বেড়ায়। এ যেন প্রকৃতির কোনো এক অদৃশ্য চমৎকৃত বিমুগ্ধ সৌন্দর্যের প্রতীক। এমন হিমপ্রবাহ প্রভাতে স্নিগ্ধ হাওয়ার পরশে যে কারো দেহ ও মন উভয় ফুরফুরে হয়ে আসার কথা। বরাবরই সকালে প্রকৃতি বেশ শান্ত ও স্বচ্ছ থাকে। এ সময় টটিনীর কূলে না আসলে টটিনীর আসল সৌন্দর্য উপলব্ধি বা পরখ চাই বলে লক্ষ্য করা যায় না। টটিনীর আসল সৌন্দর্য যদি উপভোগ করতে চাও, প্রত্যুষকালে টটিনী কূলে হেঁটে যাও।
দুটো হস্ত দুই দিকে ছড়িয়ে মেলে দিয়ে 2 মিনিট দৃষ্টি যুগল বন্ধ করে নাও। বড় বড় কয়েকটি দম ছেড়ে এবার টটিনির বুকে নিজেকে ভাসিয়ে দাও। গাঁও ভাটিয়ালি অঞ্চলের গীত। বেলা গড়িয়ে 10টা। হাট থেকে ফিরে ক্লান্তিময় ঘরমাক্ত মস্ত বড় শরীরটা চেয়ারে হেলিয়ে দেন তিনি। শার্টের দুটো বোতাম খুলে কালো লোমে আবৃত চওড়া বুকটা নগ্ন করে নেন। আজকাল এত গরম পড়েছে, রুমে এসি চলছে, তবুও গরমের খা খা তেজ কমছে বই কি। চৈত্র মাসের ন্যায় দাবদাহতা, কি তেজ কি বৈনাশ্বর বাপরে। পুরো শার্ট ভেজে স্যাঁতসেঁতে এক বৃষ্টি অবস্থা। ঘরমাক্ত গন্ধ বডি স্প্রের জন্য আসছে না। শার্টটি খুলে সুইচ বোর্ড টিপে ফ্যানটিও চালু করে দেন। এরপরে চেয়ারে পুনরায় গা হেলিয়ে দেন। এখন একটু শান্তি লাগছে। সিল্কি চুলগুলিতে খসখসে হাতটি চালিয়ে দিয়ে গাম্ভীর্য ভরা গলদেশে রমেশকে গলা ছেড়ে ডেকে তোলেন। এই রমিজ, 1 কাপ মালাই চান তো। রমেশ হ্যাঁ বলে মাথা নোয়ালো। জি ভাই যাচ্ছি। কিন্তু এ কি ভাই, আপনার ঠোঁট ফিটে রক্ত বেরোচ্ছে কেন? কিছুতে আঘাত পেয়েছেন নাকি? উনি ধূসর মণিজোড়া নাড়িয়ে সুধান। রক্ত বেরোচ্ছে। রমেশ ঘাড় নাড়ে। এখন দুর্ভিক্ষের মাস চলছে, চুমুর দুর্ভিক্ষ, বুঝলি। পুষ্টির অভাবে একটু রক্তপাত ঘটবে, এটা স্বাভাবিক। তবে এ আর তেমন কঠিন রোগ শোক নয়। বেশি কিছু ভাবিস না, তোর ভাবির চুমুর স্বাদ পেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে তোর ভাবি যখন তখন আমার সুন্দর মুখখানার উপর গরম চা ছুঁড়ে মারে, কখনো আবার চটপটি ছুঁড়ে মারে, জুতাও মারে, এসবের সঙ্গে কয়েকটা চুমু ছুঁড়ে মারলে কি এমন ক্ষতি হয় বলতো? ভালো জিনিস মারবে না এরা? গিরাই গিরাই এদের যত শয়তানি কুটনামি বুদ্ধি, দুনিয়ার যত কুৎসিত জিনিস আছে সব আমার উপর মার, ঠিক আছে মানলাম। তার সঙ্গে 2-1টা ফ্রিতে চুমু তো মারা যায় নাকি? একটু টেস্ট পাওয়া যেত। এদের কমন সেন্স নেই, থাকবেও না। কমন সেন্সের উপরে ঠাডা পড়ছে। সব পাইকারি বাজারের দোকানদারকে ধার দিয়ে এসেছে, বুঝলি। আচ্ছা যা, তুই গিয়ে চা নিয়ে আয়। চাকে শরীরটা আগে একটু ফুরফুরা চাঙ্গা করে নেই, বাকি সব কথা পরে বলবো। রমেশ হ্যাঁ বোধকে ঘাড় নাড়ায়। জি ভাই যাচ্ছি। রমেশ দ্রুতচরণে চাওয়ালার দোকানদারের নিকটে ছুটল। রমেশ যাওয়ার পর মুহূর্তে তিনি ক্ষণকাল মৌন ও ভাবান্তরে চেয়ারে মাথা হেলিয়ে দেন, কিন্তু আরাম পান না। বইয়ের শরীরের মতন সব কি তুলা। হাই আমার পোষা ময়না, পাখি, আমায় দিলি ফাঁকি। জীবনটাকে সিনেমা ক্ষেত্র বানিয়ে ছালি। মুখটা ভীষণ বিদঘুটে লাগলো। তেতে তো পাংশুটের নাই। এর বিশেষত্ব কারণ রয়েছে। মায়াবিনীর ওষ্ঠসুধা পান না করিতে করিতে তিনি আজকাল বড্ড মনোকষ্টে ভুগছেন। এটা অন্যায়, চরমতম অন্যায়। অথচ সপ্তদশী সে খবর রাখে না। এত বড় অন্যায় জুলুম করে কোথায় সে ঘাপটি মেরে বসে আছে। এরই মধ্যে রমেশ আসে। অতি সাবধানে ফ্লাক্স থেকে চা ঢেলে ওনার দিকে কাপটি এগিয়ে দেয়। উনি এক চুমুক দিয়েই ব্রিটিশটায় মুখটা ঈষৎ কুঁচকে নেন। রমেশের ললার জুড়ে দুশ্চিন্তায় ভাঁজ রেখা পড়ে। একরাশ মনোদ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, ভাই চা কি ভালো হয়নি? তিনি ঠেস মেরে বলেন, কেন, চাওয়ালা কি তোর দোলাভাই নাকি? চা স্বাদ না হলে পয়সা ফেরত দিবে। তা নয় ভাই। তাইলে কি? আমি বুঝতে পারছি আপনার মন খারাপ। আরে বাহ, দারুণ তো। সাব্বাস বেটা, তুই তো আজকাল মনোবিশেষজ্ঞ হয়ে যাচ্ছিস। আরে দূর ওসব না, আপনার মন চাচ্ছে ভাবিকে, আমি বুঝছি ওসব। বাল পাক না তাইলে হয়ে গেছিস। এখন একটা বিয়ে করে নিলেই তো পারিস। রমেশ খানিকটা লজ্জা পায়। রক্তিম কুণ্ঠাজড়িত বদন ফুরে বেরোয়। আমার মতন ছোকরারে বিয়া করবো কে? ওর অসহায় মুখটা দেখে তিনি কিছু ভাবেন না। পরক্ষণে ওকে হেসে সুধান। আরে ধুর, এত সব ভাবিস না তো, পাত্রী আমি দেখব। এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে তোর বউ হবে। 2 হাত জোর করে রমেশ নতমুখে বলে, আল্লাহর ওয়াস্তে মাপ চাই ভাই, এসবের কোনো দরকার নাই। নিজের কপাল নিজে পোড়ানোর কোনো ইচ্ছা নাই। উনি ভ্রুদয় কুঁচকে নেন। ললাট মাঝে সূক্ষ্ম ভাজরেখা এঁকে শুধালেন, কেন, তোর গোপন সমস্যা আছে নাকি? খবরদার, একদম লুকাবি না। লজ্জা টজ্জা ওসব ঝেড়ে ফেলে রেখে ঝটপট বলে ফেলতো। দরকার পড়লে কলিকাতা হারবাল এনে দিব। রমেশের লজ্জায় কান অবধি উষ্ণ হয়ে যায়। কিয়তংশ ওনার চোখের দিকে চোখ রেখে তাকাতে পারল না। নত দৃষ্টিতে হাত কষলে আমতা আমতা করে বলে, তা নয় ভাই, আপনাকে দেখে বুঝতেছি না বিয়া কত সুখ দেয়। তিনি দ্বিতীয়বারের মতন চায়ে চুমুক দেন। এরপরে পাশে কাপটি নৈশব্দে রাখলেন। পায়ের ওপর পা তুলে ডান পাটি নাচাতে নাচাতে বলেন, আরে বেটা, বিয়ে করে যখন বাসর ঘরে ঢুকবি, দেখবি দুনিয়ার অর্ধেক সুখ তখনই মনে হবে। এরপরে যখন ঘুমটা খুলে বউয়ের সুন্দর মুখটা দেখবি, তোর ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হবে। আবার যখন বউকে আদর সোহাগ করবি, তখন মনে মনে বলবি, আরও আগে আইলি না কেন? এই বেড়ি সব পোলাপানকে মুখে মুখে বিয়ে করতে চায় না, বুঝলি। অথচ বিয়ে করার পরে 1 সপ্তাহ পর্যন্ত বেডরুম থেকে বেরি হয় না। কিন্তু আমি তো দেখেছি আপনি তার পরের দিনই বিয়ের হয়েছেন। তুই দেখেছিস কি কক্সবাজার বসে?
রমেশ ক্ষণকাল উত্তর দিতে পারল না, তবে কিঞ্চিত হকচকিয়ে ওঠে। মাথা চুলকে ভাবে আসলেই তো ঘটনা সত্যি, সে তো কক্সবাজার ছিল। এরপরে সে মৌন হয়ে যায়, নিঃশব্দে ঠোঁট কামড়ে চুপচাপ ওনার পাশে বডিগার্ডের ন্যায় দাঁড়িয়ে থাকে। উনি আড়মোড়ে দু চোখ বন্ধ করে নেন।